একজন এতিম মহিলা একদিন হঠাৎ করে রাতে ঘুমের মধ্যে মারা যায়। সেখানকার লোকজনের মতামত যে সে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এমনকি সেখানকার এক ডাক্তারও রিপোর্ট দিয়েছে যে এটা স্বাভাবিক মৃত্যু, কিন্তু পোস্টমর্টম করার পর জানা যায় এটি একটি অস্বাভাবিক মৃত্যু। পুলিশ তদন্তে নামার পর তাদের সামনে আসে একের পর এক রহস্য। একটা মৃত্যুর রহস্য খুঁজতে গিয়ে তারা দেখতে পায় সেখানে থাকা অন্ধ মেয়েদের সাথে ঘটে যাওয়া আরও অনেক অপরাধ। সন্দেহের বাইরে পুলিশ কাউকেই রাখতে পারে না। তবে শেষ পর্যন্ত পুলিশ যখন রহস্য ভেদ করে অপরাধীকে খুঁজে পায় তখন তারা নিজেরাই ভিমড়ি খেয়ে যায় এবং তদন্তের শেষে পুলিশ অফিসার নিজেই কেন চাকরি ছেড়ে চলে গেল সেটাই দেখব 2024 সালে মুক্তিপ্রাপ্ত রাও তুকা রাজ মুভিতে। গল্পের প্রথমে আমরা দীপক নামে একজন ব্যক্তিকে দেখতে পাই, যার একটি ফোনের আওয়াজে ঘুম ভাঙে এবং ফোনের ও প্রান্ত থেকে কেউ একজন বলে যে স্যার, সেবাধাম স্কুল থেকে একটা ফোন এসেছে। কেউ একজন বলছে যে সেবাধামে কর্মরত একজন মহিলা কাল রাতে মারা গেছে। যতদূর সম্ভব মহিলাটি হার্ট অ্যাটাক বা ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছে। এখানে পুলিশের কি করণীয় স্যার বলুন তো? তখন দীপক তাকে বলে, ঠিক আছে, তুমি ঘটনাস্থলে গিয়ে ভালোভাবে বিষয়টি দেখো, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে ওখানে পৌঁছে যাচ্ছি। এবার একজন পুলিশ অফিসার যার নাম নরেশ, সে আরও 3 জন পুলিশকে নিয়ে সেই সেবাধাম স্কুলে আসে এবং সেই স্কুলের প্রিন্সিপালকে জিজ্ঞাসা করে যে এখানে একজন মহিলা মারা গেছে, এটা কি সত্যি? প্রিন্সিপাল জানায়, হ্যাঁ স্যার, সঙ্গীতা নামে একজন ভদ্রমহিলা যিনি আমাদের এই স্কুলের টিচার হিসাবে কাজ করতেন, তিনি কাল রাতে ঘুমের মধ্যে মারা গেছে। কিন্তু আপনাদের আসার কি প্রয়োজন ছিল? এটা তো একটা স্বাভাবিক মৃত্যু, আর ডাক্তার তো চেক আপ করে তার সার্টিফিকেট দিয়েই দিয়েছে এবং তিনিও জানিয়েছে যে এটা একটি স্বাভাবিক মৃত্যু। কিন্তু পুলিশ অফিসার প্রিন্সিপালের কথা শোনে না এবং তাকে বলে যে এটা একটা পুলিশ ম্যাটার, তাই পুলিশের কাজ পুলিশকে করতে দিন। এই বলে সে ঘরের বাইরে থাকা আরও 3 জন পুলিশকে ঘরে ডেকে নেয়। তাদের মধ্যে একজনের নাম লতা আর 2 জনের নাম দীনেশ এবং ত্রিপাঠী। এরপর তারা ঘরের মধ্যে তল্লাশি চালায় এবং সমস্ত জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে, কিন্তু কোনো সন্দেহজনক এভিডেন্স তারা খুঁজে পায় না। তবে পুলিশ ওই সেবাধাম স্কুলে থাকা সমস্ত ব্যক্তিকে একে একে জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং তখন তারা জানতে পারে যে হেমা নামে একজন মেয়ে, যিনি এই সঙ্গীতার অ্যাসিস্ট্যান্ট ছিল, সে প্রথম সঙ্গীতাকে ঘুম থেকে ডাকার জন্য যায় এবং তখন সে কোনো সাড়া শব্দ পায় না। তাই সে প্রিন্সিপাল ও ত্রিযোগী নামে আর একজন ছেলে, যে 10-15 দিন আগে এখানে প্রিন্সিপালের অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তাকে ডাকে এবং তারা ঘরে প্রবেশ করার আগে ত্রিযোগী তার মোবাইলে ঘরে ঢোকা থেকে একদম শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই নিজের ফোনে রেকর্ড করে রাখে, যেটা দেখে প্রমাণ হবে যে তারা ঘরে ঢোকার আগে ঘরের দরজা বন্ধ ছিল এবং সেই ভিডিওটি ত্রিযোগী নরেশ নামে ওই পুলিশ অফিসারকে মোবাইলে পাঠিয়েও দেয়। এরপর নরেশ প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে স্কুলের সর্বসর্বা অর্থাৎ এই সেবাধামের মাথা মনোজ কেশরী এই সঙ্গীতা ম্যাডামকে নিয়োগ করেছে, আর সঙ্গীতা ম্যাডাম অনাথ, তার মা বাবা কেউ বেঁচে নেই এবং তার বিয়েও হয়নি। নরেশ যখন জিজ্ঞাসাবাদ করছিল তখন সেখানে দীপক আসে, আর তখন আমরা জানতে পারি যে দীপক এখানকার থানার সব থেকে বড় অফিসার। তাই সে নরেশকে নিয়ে মৃতদেহটি দেখতে যায়। নরেশকে বলে যে মৃতদেহের আশেপাশে এবং মৃতদেহটির ছবি তুলে যেন লাশটিকে তাড়াতাড়ি পোস্টমর্টমে পাঠিয়ে দেওয়া হয়। এই কথা বলে দীপক সেখান থেকে চলে যায় এবং নরেশ দীপকের কথা মতো সব কাজ শেষ করে লাশটিকে পোস্টমর্টমে পাঠিয়ে তারাও চলে যায়। পরের দিন সকালে একজন বড় অফিসার দীপকের সাথে দেখা করতে আসে এবং দীপককে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব সঙ্গীতার মৃতদেহ আটকে না রেখে ছেড়ে দিও, উপর থেকে অর্ডার আছে। দীপক বলে, স্যার, বডিটা তো পোস্টমর্টমে পাঠানো হয়েছে আর এটা তো বেসিক প্রোটোকল, তাই বডি পোস্টমর্টম হয়ে গেলেই আমি লাশটিকে রিলিজ করে দেব। এরপর সেই বড় পুলিশ অফিসার সেখান থেকে চলে যায়। সব কাজ শেষ হয়ে যাওয়ার পর মৃতদেহটিকেও রিলিজ করে দেওয়া হয়। আর তখন সেখানে মনোজ কেশরী আসে এবং তাকে দেখে মনে হয় যে সে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছে। ঠিক এই সময় নরেশকে ত্রিযোগী জানায় যে এই কিশোরী সাহেবের সাথে সঙ্গীতা ম্যাডামের একটা অবৈধ সম্পর্ক ছিল। এর পরের দিন দীপক নরেশকে সাথে করে নিয়ে সেই সেবাধাম স্কুলে যায় এবং কেশরী সাহেবকে কিছু কথা জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে। তারা কেশরী সাহেবকে জিজ্ঞাসা করে যে এই সঙ্গীতা ম্যাডামের ফোনটা তো মিসিং, আপনি কি জানেন এই ফোনটা কোথায়? কেশরী সাহেব এই রকম প্রশ্ন শুনে পুলিশ অফিসারদের উপরে রেগে যায় এবং তাদের বলে, আপনারা জানেন যে আপনারা কার সাথে কথা বলছেন? যদি জানতেন তাহলে এইভাবে আমার সাথে কথা বলতেন না। এরপর পুলিশ আর কিছু জিজ্ঞাসা না করেই সেখান থেকে যখন চলে যাচ্ছিল তখন তারা পিছন ঘুরে দেখতে পায় যে কেশরী সাহেব বাচ্চাদের খুব ভালোবাসে এবং তাদের সাথে খেলা করছে।
পরের দিন সকালবেলা নরেশ নামে ওই পুলিশ অফিসার সঙ্গীতা ম্যাডামের পোস্টমর্টম রিপোর্ট দীপকের কাছে নিয়ে আসে এবং দীপককে বলে যে স্যার, এই মৃত্যুটি স্বাভাবিক নয়, অস্বাভাবিক। তবে কী কারণে মৃত্যু হয়েছে এটা মেডিকেল টিমের বলতে কিছুটা সময় লাগবে। এই রিপোর্ট দীপক হাতে পাওয়ার পরেই সে তার সমস্ত পুলিশ অফিসারদের ডাকে এবং তাদের বলে যে মৃত্যুটা অস্বাভাবিক, তাই এই কেসের তদন্ত আজ থেকে শুরু হবে। তোমরা তোমাদের মতো ওই সেবাধামের সবাইকে জিজ্ঞাসাবাদ করো, আর কোনো সন্দেহজনক কিছু জানতে পারলে সঙ্গে সঙ্গেই আমাকে SMS করে জানিয়ে দেবে। তবে হ্যাঁ, এই মৃত্যুটা যে অস্বাভাবিক এই কথাটি এখনই কাউকে জানানো চলবে না, মনে থাকে যেন। এবার দীপকের কথা মতো লতা, ত্রিপাঠী আর দীনেশ সেই স্কুলে যায় এবং দীপক আর নরেশ যায় কেশরী সাহেবের বাড়িতে। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে কেশরী সাহেব অফিসে আছে। তাই তার ওয়াইফের সাথে দীপক কথা বলতে থাকে। আর তখন কেশরী সাহেবের ওয়াইফ দীপককে জানায় যে তাদের একটি ছেলে আছে যার নাম তন্ময়, যে লখনৌতে থাকে, আর সে এখন লখনৌতেই আছে। তবে যখন দীপক আর নরেশ কেশরী সাহেবের ওয়াইফের সাথে কথা বলে সেখান থেকে কেশরী সাহেবের অফিসের দিকে রওনা হয়, তখন তারা লক্ষ্য করে যে তন্ময় বাড়িতে ঢুকছে। তাহলে কেশরী সাহেবের ওয়াইফ কেন মিথ্যে কথা বলল? যদি তন্ময়ের আজকে আসার কথা থাকতো তাহলে সেটা কেন সে দীপক এবং নরেশকে জানালো না? দীপক এই কথা ভাবতে ভাবতে কেশরী সাহেবের অফিসে যায় এবং সেখানে গিয়ে কেশরী সাহেবকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এরপর লতা, ত্রিপাঠী আর দীনেশ একে একে ওই স্কুলের সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। তখন ওই স্কুলের প্রিন্সিপালের কাছে দীনেশ যখন ওই স্কুলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে যায়, তখন প্রিন্সিপাল বলে যে সিসিটিভিগুলো অনেকদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে, তাই কোনো ফুটেজই দেওয়া সম্ভব নয়। এদিকে লতা হেমার সাথে কথা বলে এবং তখন লতা জানতে পারে যে সঙ্গীতা ম্যাডাম খুব স্ট্রিক্ট এবং বাচ্চারা যদি কোনো অপরাধ করে তাহলে সে তাদের স্কুল থেকে বের করে দেয়। কিছুদিন আগে পায়েল নামে একটি মেয়েকে সেই স্কুল থেকে বের করে দিয়েছে, কারণ সে একটি ছেলেকে ভালোবাসত। এছাড়াও রজত নামে একটি ছেলে দিয়া নামে একটি মেয়েকে ভালোবাসত। আর এই কথা যখন সঙ্গীতা ম্যাডাম জানতে পারে তখন দিয়াকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। সে প্রেম ভালোবাসায় অত বিশ্বাসী না। আর অমিত নামে ওই স্কুলের ওয়াচম্যান ত্রিপাঠীকে জানায় যে কেশরী সাহেব প্রায় রাত 12টার পর সঙ্গীতা ম্যাডামের ঘরে আসে আর ভোর 5টার সময় চলে যায়। এই কথা শুনেই ত্রিপাঠী এই ইনফরমেশন সঙ্গে সঙ্গে দীপককে SMS করে পাঠিয়ে দেয়। আর দীপক সেই SMS দেখে কেশরীকে জিজ্ঞাসা করে যে আপনি রোজ রাতে সঙ্গীতা ম্যাডামের সাথে গিয়ে কি করতেন? কিন্তু কেশরী সেই প্রশ্নের উত্তর না দিয়ে সমস্ত ব্যাপারটাই অস্বীকার করে যায় এবং সে দীপককে বলে যে আমার এখন বেরাতে হবে, একটি আর্জেন্ট কাজ রয়েছে, আপনারা এখন আসতে পারেন। সারাদিন তদন্ত করার পর সমস্ত অফিসার থানায় একত্রিত হয় এবং সবাই তখন দীপককে জানায় যে কে কি বলেছে। এরপর দীপক ত্রিযোগী নরেশকে যে ভিডিওটি পাঠিয়েছিল সেই ভিডিওটি ল্যাপটপে ওপেন করে এবং তখন দীপক ওই ভিডিওতে দেখতে পায় যে যখন সবাই দরজা ভেঙে সঙ্গীতা ম্যাডামের ঘরে ঢুকছিল তখন তার মাথার পাশে টেবিলের উপর তার ফোনটা রাখা ছিল। তবে একটু পরেই ফোনটা ওখান থেকে উধাও হয়ে যায়। ওই ঘরে মোট 3 জন ছিল। একজন হেমা, যে সঙ্গীতা ম্যাডামের কাছে দাঁড়িয়েছিল, ত্রিযোগী, যে ভিডিও ক্যামেরা করছিল। তাহলে এরা ফোনটা নেয়নি, তাহলে ফোনটা লুকিয়েছে প্রিন্সিপাল, সেটা দীপক বুঝে যায়। পরের দিন সকালে দীপক এবং নরেশ সেবাধাম স্কুলে আবার যায় এবং সেখানে গিয়ে দীপক সঙ্গীতা ম্যাডামের ঘরের জানলার ঠিক নিচে একটি ইনজেকশন সিরিঞ্জ দেখতে পায়। সে ওই জিনিসটা হাতে তুলে নেয় এবং একটু পরে সে সেটা ছুঁড়ে ফেলে দিয়ে সঙ্গীতার ঘরে যায় এবং সেই ঘরটা ঘুরে সে বাইরে বেরিয়ে এসে সঙ্গীতা ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট হেমার সাথে কিছু কথা বলে এবং তখন হেমা দীপককেও জানায় যে সঙ্গীতা ম্যাডামের কথা শুনে যদি কেউ চলতে পারে তাহলে সে খুব ভালো, কিন্তু যদি কেউ তার কথা না শোনে তাহলে সে তার সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারে। এরপর হেমা সেই রজত এবং দিয়ার প্রেমের কথাও দীপককে জানায়। দীপক সমস্ত কথা শোনার পর ওই স্কুলের একজন টিচার যার নাম নাতাশা তার সঙ্গে দেখা করে এবং সঙ্গীতা ম্যাডামের সম্বন্ধে নাতাশার কাছে জানতে চায়। তখন নাতাশা দীপককে জানায় যে সঙ্গীতা ম্যাডাম সবসময় নিজের খেয়ালে চলতো আর সবসময় মন মরা হয়ে থাকতো। এছাড়াও সে ছিল বেপরোয়া, সে যেটা করবে বলে ঠিক করত সেটাই সে করত। কিছুদিন আগে দিয়া বলে একটি মেয়েকে আমাদের স্কুল থেকে সঙ্গীতা ম্যাডাম তাড়িয়ে দেয়। দিয়া খুব ভালো একটা স্টুডেন্ট ছিল আর রজতও খুব ভালো ছেলে, সে খুব ভালো গিটার বাজাতে পারে এবং লোককে মোটিভেশন করতে পারে। ওরা দুজন আমার খুব পছন্দের ছিল, কিন্তু সঙ্গীতা ম্যাডাম দিয়াকে তাড়িয়ে দিল
আপনি যদি রজতের মোটিভেশন করা কথাগুলো শোনেন তাহলে আপনারও ওকে ভালো লেগে যাবে। আপনি বরং আপনার ফোন নাম্বারটা আমাকে দিন, আমি রজতের মোটিভেশন কথাগুলো আপনাকে পাঠিয়ে দেব। এই সময় দীপকের ফোনে বিল্লা নামে একজন ব্যক্তির ফোন আসে। এই বিল্লা হচ্ছে একজন গোয়েন্দা, যে সমস্ত জায়গার খবর দীপকের কাছে আদান প্রদান করে। এবার দীপক নরেশকে নিয়ে বিল্লা যেখানে দেখা করতে বলেছে সেখানে যায়। তখন বিল্লা দীপককে জানায় যে যবে থেকে সেবাধাম স্কুলের সেই ভদ্রমহিলা মারা গেছে তবে থেকে জানে বলে একজন ব্যক্তি দিনরাত নেশা করে, একটি মদের ঠেকে বসে থাকে এবং সবসময় ওই ভদ্রমহিলা যিনি মারা গেছে তাকে গালাগালি দিতে থাকে। আমার মনে হয় ওকে ধরলে এই ম্যাডামের সম্বন্ধে অনেক কিছু জানা যেতে পারে। তাই পুলিশ ওই জানে বলে লোকটিকে অ্যারেস্ট করে এবং তার কাছ থেকে জানতে পারে যে সেবাধাম স্কুলের ওই জায়গাটির উপর অনেক প্রমোটারের নজর রয়েছে। তারও ওই জায়গাটির উপরে নজর ছিল। তাই সে সঙ্গীতা ম্যাডামের সাথে যোগাযোগ করে। সঙ্গীতা তাকে বলেছিল যে কেশরী সাহেব অর্থাৎ এই জমির যে মালিক তাকে রাজি করিয়ে এই জমিটা সে জানে নামে ওই ব্যক্তিকে পাইয়ে দেবে, তবে তার জন্য তাকে 30 লক্ষ টাকা কমিশন দিতে হবে। এরপর জানে নামে এই ব্যক্তি সঙ্গীতা ম্যাডামকে 30 লক্ষ টাকা দেয়। কিন্তু এরপর থেকে সঙ্গীতা ম্যাডাম জানের কোনো ফোন রিসিভ করে না এবং তার সাথে দেখাও করে না। এর বেশি এই ব্যক্তি আর কিছুই জানে না। এইসব কথা শোনার পর দীপক নরেশকে এই লোকটির কল রেকর্ড বের করে আনতে বলে। পরের দিন সকালে দীপক নরেশ এবং তার পুরো পুলিশ টিম নিয়ে সেই সেবাধাম স্কুলের হোস্টেলে যায় যেখানে সঙ্গীতা থাকতো। এরপর সারা ঘর তারা তন্ন তন্ন করে খোঁজে, আর তখন তারা সেই ঘর থেকে সঙ্গীতার ফোনটা উদ্ধার করে। তবে সেই ফোনে কোনো রকম ডেটা ছিল না। সমস্ত ডেটা ডিলিট করে আবার সঙ্গীতার ঘরে ফোনটা রেখে যাওয়া হয়েছে। তাই দীপক নরেশকে এই ফোনটার ডেটা রিকভার করার জন্য পাঠাতে বলে। এদিকে লতা ওই ঘর থেকে একটা ব্যাগ খুঁজে পায় এবং সেই ব্যাগ থেকে 30 লক্ষ টাকা উদ্ধার হয়। এবার যখন তারা এই সমস্ত কিছু নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল তখন নাতাশার সঙ্গে দীপকের দেখা হয় এবং নাতাশা দীপককে বলে যে স্যার, আমি যে ভিডিওটি আপনাকে পাঠিয়েছিলাম সেটা কি আপনি দেখেছেন? দীপক বলে না, সেটা এখনো দেখা হয়নি, তবে আজকে আমি অবশ্যই দেখব। আর সেদিন রাস্তা দিয়ে যেতে যেতে দীপক রজতের সেই মোটিভেটেড কথাগুলো শুনতে থাকে, যেখানে রজত বলছে যে এই দুনিয়ায় সে কখনো হারে না, যে পড়ে গিয়ে আবার ওঠার ক্ষমতা রাখে। হারে তো সেই যে পড়ে গিয়ে আর উঠতে পারে না। রজতের এইসব মোটিভেশন কথাবার্তা শুনতে শুনতে দীপক কেশরী সাহেবের বাড়িতে চলে আসে এবং কেশরী সাহেবকে জানায় যে সঙ্গীতার ঘর থেকে 30 লক্ষ টাকা পাওয়া গেছে এবং আমরা জানতে পেরেছি যে বেশ কিছুদিন ধরে আপনার সেবাধাম স্কুলের প্রপার্টি বিক্রি নিয়ে একটা ঝামেলা চলছে। তবে কেশরী সাহেব এই সমস্ত কিছুই অস্বীকার করে এবং বলে, আপনারা কি ভাবছেন যে আমি সঙ্গীতাকে খুন করেছি? করতেও পারেন, তাই আপনি এই কেস ক্লোজ হওয়া না পর্যন্ত এই জায়গা ছেড়ে কোথাও যেতে পারবেন না। এই কথা বলে দীপক আর নরেশ সেখান থেকে চলে যায়। আর তখন তারা তাদের গোয়েন্দাদের মাধ্যমে জানতে পারে যে এই সেবাধাম স্কুলের প্রিন্সিপালও এই জমিটি বিক্রি করার জন্য অন্য প্রমোটারদের কাছ থেকে অনেক টাকা নিয়েছে এবং তাদের কথা দিয়েছে যে কেশরী সাহেবকে রাজি করিয়ে তাদের এই জমিটি পাইয়ে দেবে। তাহলে কি প্রিন্সিপালই সঙ্গীতাকে খুন করিয়েছে? এই প্রশ্ন আসতেই প্রিন্সিপালের সাথে নরেশ দেখা করতে যায়, কিন্তু ত্রিযোগী জানায় যে প্রিন্সিপাল কিছুদিনের জন্য তার গ্রামের বাড়িতে বেড়াতে গেছে, আসতে কয়েকদিন লেট হবে। আর এদিকে দীপক রজতের কাছে যায় এবং তার সাথে কথা বলতে বলতে দীপক জানতে পারে যে এই স্কুল থেকে একটা মেয়ে বেশ কিছুদিন আগে মিসিং হয়ে গেছে, কিন্তু কে যে মিসিং হয়েছে সেটা রজত দীপককে জানায় না। সে শুধু এটাই বলে যে আমি দিয়াকে খুব ভালোবাসি আর দিয়ার ভালোর জন্যই আমি চাই দিয়া যেন এই স্কুলে আর কখনো না আসে, তাহলে ওরও আমার সেই বান্ধবীর মতো অবস্থা হবে। এই কথা বলে রজত সেখান থেকে চলে যায়। পরের দিন দীপক নরেশকে বলে যে আমি আজকে রজতের গার্লফ্রেন্ড দিয়ার বাড়িতে যাব, আর তুমি সেবাধাম স্কুলে যাও এবং সেখানে গিয়ে জানার চেষ্টা করো যে ওই স্কুল থেকে কিছুদিন আগে কেউ মিসিং হয়ে গেছে কিনা। নরেশ তখন সেই স্কুলে গিয়ে সেই ওয়াচম্যান অমিতের কাছে জানতে পারে যে কিছুদিন আগে এই স্কুল থেকে পায়েল চৌধুরী নামে একটি মেয়ে মিসিং হয়ে গেছে, আর এই পায়েলের সঙ্গে গোবিন্দ নামে একটি ছেলে যে প্রিন্সিপালের আগের অ্যাসিস্ট্যান্ট ছিল, সে মদ খেয়ে নেশা করে পায়েলের সঙ্গে খুব নোংরা একটি কাজ করেছে। আর সেই কারণে সঙ্গীতা ম্যাডাম এই গোবিন্দকে ওই স্কুল থেকে মেরে তাড়িয়ে দিয়েছে। এদিকে দীপক দিয়াদের বাড়িতে যায় এবং দিয়ার সঙ্গে কথা বলে। তখন দিয়া দীপককে জানায় যে দিয়া একদিন রজতের হাত ধরে বসেছিল
আর তখন সেখানে সঙ্গীতা ম্যাডাম এসে তাদের হাত ধরে বসে থাকতে দেখে তাদের খুব বকাবকি করে এবং তাকে স্কুল থেকে বের করে দেয়। এরপর দীপক দিয়ার সাথে আরও কিছুক্ষণ কথা বলে সেখান থেকে বেরিয়ে আসে। আর তখন নরেশ দীপককে জানায় যে মেয়েটি এই স্কুল থেকে কিছুদিন আগে মিসিং হয়েছে তার নাম পায়েল চৌধুরী, আর সেই মেয়েটি দিয়াদের বাড়ির পাশেই থাকে। তাই নরেশ দীপককে পায়েলদের বাড়ির ঠিকানা দেয়। দীপক সেই ঠিকানা ধরে পায়েলের বাড়িতে আসে, কিন্তু সেখানে এসে সে যখন পায়েলের কথা জানতে চায় তখন তার পরিবার দীপককে বলে যে পায়েল সেবাধাম স্কুলে থেকে পড়াশুনো করছে। দীপক এই কথা শুনে সেখান থেকে ওই স্কুলের আর একজন ম্যাডাম নাতাশা তার কাছে আসে এবং গোবিন্দের সম্বন্ধে নাতাশা ম্যাডামের কাছে জানতে চায়। নাতাশা বলে, আমি গোবিন্দের সম্বন্ধে তেমন কিছুই জানি না, তবে শুধু এটুকুই জানি যে এই গোবিন্দকে কেশরী সাহেবের ছেলে তন্ময় এই স্কুলে অ্যাপয়েন্টমেন্ট করেছিল। এবার দীপক কেশরী সাহেবের বাড়িতে যায় এবং তন্ময়কে জিজ্ঞাসা করে যে সে গোবিন্দ সম্বন্ধে কী জানে এবং গোবিন্দ এখন কোথায় আছে। সেই মুহূর্তে সেখানে কেশরী সাহেব আসে এবং তার ছেলে আর ওয়াইফকে কিছু বলতে না দিয়ে সে দীপকের সাথে কথা বলতে শুরু করে। তখন দীপক কেশরী সাহেবকে বলে, আচ্ছা পায়েল কোথায় আপনি জানেন? কেশরী সাহেব বলে, পায়েল কোথায় সেটা আমি কি করে জানবো? আর দীপকবাবু, আপনাকে আমি একটা কথা বলি শুনুন, এই সোসাইটিতে আমার একটা সম্মান আছে। আমি কোনো পেশাদার ক্রিমিনাল নই যে এইভাবে আপনি যখন ইচ্ছা তখন আমাকে এবং আমার পরিবারকে ডিস্টার্ব করবেন। এর আগেও আমি আপনাকে দুবার ক্ষমা করেছি, কিন্তু আর না। আপনি এখন এখান থেকে চলে যান। আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। এই কথা শোনার পর দীপক আর নরেশ সেখান থেকে চলে যায়। আর কেশরী সাহেব রেগে কাকে যেন ফোন করে তার সাথে কথা বলতে থাকে। এদিকে দীপক রজত যে ঘরে থাকে সেই ঘরে যায় এবং সেখান থেকে সে রজতের একটি ডায়েরি দেখতে পায়, যে ডায়েরিতে কিছু লেখা আছে। তবে সেই লেখা দীপক পড়তে পারে না, কারণ অন্ধ মানুষের লেখাপড়ার জন্য যে সিস্টেম ব্যবহার করা হয় তাকে ব্রেইল সিস্টেম বলে, যা একমাত্র অন্ধরাই পড়তে পারে এবং লিখতে পারে। তাই দীপক সেই ডায়েরিটি নিজের কাছে রেখে দেয়। এবার দীপক রজতের কাছে যায় এবং রজতকে একটি চিঠি দেয়, যেটা দিয়া রজতের জন্য দীপক স্যারের কাছে পাঠিয়েছিল। তারপর দীপক থানায় গিয়ে রজতের ডায়েরিতে কি লেখা আছে সেটা ট্রান্সলেট করতে পাঠিয়ে দেওয়ার জন্য নরেশকে বলে। আর কেশরী সাহেব অধিকারী নামে একজন এমপির কাছে যায় এবং তাকে বলে যে আপনি প্লিজ এই দীপককে আটকান, এ আমাকে খুব ডিস্টার্ব করছে। আপনি একজন মন্ত্রী হয়ে আপনি একটা পুলিশকে কন্ট্রোল করতে পারছেন না। তখন সেই এমপি বলে, আমি দেখছি কি করা যায়। তবে এখনও দীপকের তদন্ত শেষ হয়নি, তাই সে তার গুপ্ত গোয়েন্দাদের কাছ থেকে খবর নিয়ে গোবিন্দ যেখানে আছে সেখানে তার পুলিশ অফিসারদের নিয়ে গিয়ে হানা দেয় এবং গোবিন্দকে ধরে থানায় নিয়ে আসে। তখন গোবিন্দ পুলিশকে জানায় যে সেদিন রাতে সে নেশার ঘরে পায়েল চৌধুরী যখন রাতে টয়লেট করতে বেরিয়েছিল তখন তার সাথে ভুল করে অন্যায় করে ফেলে, আর সেটা সঙ্গীতা ম্যাডাম দেখে ফেলে। আর তাই তাকে ওই স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং সঙ্গীতা গোবিন্দকে বলে যে স্কুলের সব দিকে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, তাই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে এই সমস্ত ফুটেজ পুলিশের কাছে দিয়ে দেব। তাই গোবিন্দ ওই রাতেই সেই স্কুল ছেড়ে ভয় চলে যায়। এরপরে আর কি ঘটেছে সে আর কিছুই জানে না। পুলিশ তখন গোবিন্দকে মারতে থাকে এবং তাকে সব সত্যি কথা বলতে বলে, কিন্তু গোবিন্দ বলে যে স্যার আমি আর কিছুই জানি না, আমি যতটা জানি সবই আপনাদের বলেছি। আর হ্যাঁ, তার কিছুদিন পরে আমি ওই স্কুলে আরেকবার যাই শুধুমাত্র সিসিটিভি ফুটেজগুলো চুরি করার জন্য। তারপর আমি আর ওই স্কুলে কোনো দিন যাইনি। তাহলে প্রশ্ন হলো, সঙ্গীতাকে মারল কে? এই গোবিন্দ কি সঙ্গীতা ম্যাডামের সেদিনের সেই আচরণের জন্য তাকে মেরে ফেলেছে? যখন এইসব প্রশ্ন দীপকের মাথায় ঘুরছিল তখন সেখানে একজন বড় পুলিশ অফিসার আসে এবং দীপককে বলে যে তোমাকে বারণ করেছিলাম যে কেশরী সাহেবের পিছনে লেগো না, তুমি আমার কথা শুনছো না কেন? তুমি এই কেস ক্লোজ করে দাও, এটা আমার অর্ডার। এটা বলে সেই বড় পুলিশ অফিসার চলে যায়। আর ওই রাতে নরেশ দীপককে ফোন করে বলে যে রজত ডায়েরিতে কি লিখেছে সেটা ট্রান্সলেশন হয়ে গেছে, আমি আপনার মোবাইলে পাঠিয়ে দিচ্ছি। আর প্রিন্সিপাল সাহেব স্কুলে ফিরে এসেছে। দীপক তখন রজতের ডায়েরিতে কি লেখা ছিল সেটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। সেখানে কিছু মোটিভেশন যুক্ত কথাবার্তা ছাড়া আর কিছুই ছিল না। পরদিন সকালে দীপক এবং নরেশ প্রিন্সিপালের কাছে যায়। প্রিন্সিপাল প্রথমে তাদের কাছে কিছুই বলতে চায়নি, তবে পরে নরেশের মার খেয়ে সে সব কিছু স্বীকার করে দেয়। সে বলে যে আমি কেশরী সাহেবকে এই জমিটা বিক্রি করার জন্য বলতাম, কারণ আমি প্রমোটারকে এই জমিটি পাইয়ে দেওয়ার জন্য কিছু টাকা নিয়েছিলাম। আর পায়েল এবং গোবিন্দ সম্বন্ধে আমি কিছু জানি না, তাদের সঙ্গীতা ম্যাডাম তাড়িয়ে দিয়েছে।
এবার দীপক বলে, আচ্ছা তাহলে এবার বলুন, সঙ্গীতা যেদিন মারা যায় সেদিন তার ঘর থেকে আপনি ফোনটা কেন চুরি করেছিলেন? প্রিন্সিপাল বলে, ওই ফোনটা চুরি করতে আমাকে কেশরী সাহেব বলেছিল। ওই ফোনে কেশরী সাহেব আর সঙ্গীতা ম্যাডামের কিছু প্রাইভেট কথাবার্তা রেকর্ড করা ছিল, এই কারণেই আমি ফোনটা চুরি করি। প্রিন্সিপাল যখন এইসব কথা বলছিল তখন নরেশ সমস্তটাই ভিডিও রেকর্ড করে রেখেছে, এবং সেই ভিডিও রেকর্ড যখন কেশরী সাহেবের সামনে দেখানো হয় তখন কেশরী সাহেব বলে যে কেউ যদি মন গড়া কথা বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করে সেখানে আমার কি করার আছে? আচ্ছা এবার আপনারা আমার ভিডিও করুন, আমি বলছি যে ওই প্রিন্সিপালই সঙ্গীতার খুন করেছে। কিন্তু দীপক তার কোনো কথাই শোনে না এবং তাকে বলে যে আমি এর পরের বার যখন আসব তখন আমি আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব, কারণ আপনি হচ্ছেন এই খুনের নাম্বার 1 সাসপেক্ট। আর আপনি সঙ্গীতা ম্যাডামের ফোন থেকে যে ডেটাগুলো ডিলিট করেছিলেন সেটা খুব শীঘ্রই আমরা রিকভার করে দেখে নেব যে ওখানে কি আছে। এই কথা বলে তারা ওখান থেকে চলে যায়। আর কেশরী সাহেব তখন আবার সেই এমপির সাথে দেখা করতে যায় এবং এমপিকে বলে যে একজন মহিলা মারা গেছে, তার ফোনটার ডেটা রিকভার করে উনি কি করতে চান আমি বুঝতে পারছি না, আপনি প্লিজ ওকে আটকান। তখন এমপি বলে, দেখুন কেশরীবাবু, আমি দেখছি কি করা যায়, তবে একটা কথা হলো কি, আপনার ওই স্কুল প্রপার্টিটা আমাদের চাই, ওখানে একটা বড় ফ্ল্যাট তৈরি করা হবে। যদি আপনি বিক্রি করতে রাজি থাকেন তাহলে আমরাও আপনার বিষয়টি নিয়ে ভাবতে পারি। কেশরী সাহেব তখন বাধ্য হয়ে নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও ওই স্কুলটি বন্ধ করে দিতে এবং ওই জায়গাটি প্রমোটারদের কাছে বিক্রি করে দিতে রাজি হয়। আর ওই দিন রাতে দীপক সারা রাত তার থানায় থাকা একটা সাদা বোর্ডে সমস্ত সন্দেহকারীদের ছবি লাগিয়ে অঙ্ক করতে থাকে যে সঙ্গীতাকে কে মার্ডার করেছে। পরদিন সকালে সঙ্গীতা ম্যাডামের সেই ফোনটির সমস্ত ডেটা রিকভার হয়ে যায়, আর তখন তারা সেই মোবাইলটিতে পায়েলের মৃতদেহ দেখতে পায় এবং সেই ফোন থেকে একটি কল রেকর্ড চেক করে দীপক দেখতে পায় যে সেখানে সঙ্গীতা কেশরী সাহেবকে হুমকি দিচ্ছে। সে বলছে যে আমি পায়েলের মৃতদেহ কবর দিয়ে দিয়েছি, কিন্তু আমার কাছে পায়েলের মৃতদেহের সমস্ত ভিডিও আছে, তাই তুমি বলো যে তুমি তোমার এই জমি বিক্রি করবে কিনা। যদি বিক্রি না করো তাহলে তোমার স্কুলে ঘটে যাওয়া এই ঘটনা আমি সবাইকে জানিয়ে দেব। এর কিছুদিন পর দীপককে সেই মন্ত্রী ডাকে। দীপক সেখানে যাওয়ার পর এমপি বলে যে এই কেশরী সাহেব আর আমি খুব ক্লোজ বন্ধু, বলতে পারো আমরা দুজন একই আত্মা। দেখো, মানুষ মাত্রই তো ভুল হয়, কেশরী সাহেবও সেরকম একটা ভুল করে ফেলেছে এবং তার জন্য সে এখন আফসোসও করছে, তাই তার যত ক্ষতিপূরণ দিতে হয় তা সে দিতে রাজি আছে। তুমি একটি কাজ করো, তুমি এমন কিছু করো যাতে আমি এবং কেশরী সাহেব একদম চিন্তামুক্ত হয়ে যাই। আর হ্যাঁ, সামনের মাসেই আমি তোমার প্রমোশনের ব্যবস্থা করছি। আর কেশরী সাহেব, আপনার সেবাধাম স্কুল ভেঙে যে বিল্ডিংটা উঠবে সেখানে দীপককে একটা বড় রুম গিফট হিসাবে অবশ্যই দেবেন। তবে দীপক এইসব কিছু নিতে রাজি হয় না, বরং সে বলে, দেখুন স্যার, কেশরী সাহেব তার ওই স্কুলের জমিটি বিক্রি করবে কিনা সেটা সম্পূর্ণ তার ব্যাপার, শুধু আমি এটুকুই বলতে পারি যে কেশরী সাহেব নির্দোষ এবং সে বাচ্চাদের খুব ভালোবাসে। তবে একটা সমস্যা তারা আছে, মহিলা মানুষ দেখলে সে ঠিক থাকতে পারে না, এছাড়া সে মানুষটা খুবই সৎ। এই কথা বলে সে যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন কেশরী সাহেব তাকে ডাকে এবং বলে যে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে বাঁচালেন। দীপক তখন কেশরী সাহেবকে বলে, দেখুন স্যার, আমি চাইলে আপনাকে পায়েলের আত্মহত্যা অথবা সঙ্গীতার মার্ডার কেসে ফাঁসাতে পারতাম, কিন্তু আমি জানি এগুলো আপনি করেননি। তবে আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনার স্কুলটি ধীরে ধীরে আরও উন্নত মানের করার ব্যবস্থা করুন। আর হ্যাঁ, রজত আর দিয়াকে মাফ করে দিয়ে দিয়াকে আবার স্কুলে ফিরিয়ে আনুন। ওরা তো দুজন দুজনকে ভালোবাসে, অন্যায় তো কিছু করেনি। ওরা যদি একসাথে থাকতে পারে, একসাথে সময় কাটাতে পারে, তাহলে সেটা আমার খুব ভালো লাগবে। এই কথা বলে দীপক সেখান থেকে চলে যায়। এর 2 মাস পরে একদিন ভোরে দীপক রজতের কাছে যায় আর রজতকে তার সেই ডায়েরিটি ফেরত দিয়ে দেয় এবং সঙ্গে একটি চিঠিও রজতকে দেয়। তবে দীপক তাকে এটাও জানায় যে যখন তুমি একা থাকবে তখন এই চিঠিটি খুলে তুমি পড়ো। আর হ্যাঁ, এই চিঠিতে যে কি লেখা আছে সেটা তুমি ছাড়া যেন এই পৃথিবীর আর কেউ কোনোদিন না জানে, এমনকি তোমার গার্লফ্রেন্ড দিয়াও না। আর চিঠিটা পড়া হয়ে গেলে নিজের কাছে রাখবে না, এটা ছিঁড়ে ফেলে দিও। রজত বলে, স্যার, এমন কি ইম্পর্টেন্ট কথা লেখা আছে এই চিঠিতে যার জন্য আপনি এই চিঠিটা দিয়াকেও দেখাতে বারণ করলেন? দীপক বলে, সেটা পড়লেই জানতে পারবে। এই বলে দীপক সেখান থেকে চলে যায়। এদিকে রজত সেই চিঠিটা খোলে, যেখানে লেখা ছিল, রজত, সারা জীবন আমার এফআইআর লিখতে লিখতে জীবন কেটেছে, তাই কিভাবে চিঠি লিখতে হয় আমার অত ভালো জানা নেই, একটু কষ্ট করে চিঠিটা পড়ে নিও। আমি সারা জীবন অনেক মাফিয়া, খুনি, চোর, গুন্ডা ধরেছি,
কিন্তু সঙ্গীতার মৃত্যুর রহস্য সলভ করতে গিয়ে এমন একজন ব্যক্তির নাম আসলো যাকে অ্যারেস্ট করতে আমার মন চাইল না। জানি না এমন কি হয়েছিল যার কারণে তুমি সঙ্গীতা ম্যাডামকে খুন করেছো, তবে আমি জানি যে তোমার মতো ছেলে বিনা কারণে কাউকে মারেনি। কিন্তু কোনো কিছুর শাস্তি খুন হতে পারে না, এটা এবার থেকে সবসময় মেনে চলো। তবে এই মার্ডারের জন্য আমি গোবিন্দকে দোষী করলাম। কেন জানো? কারণ ও পায়েলের সাথে যে কাজটা করেছে তার শাস্তি ওর পাওয়া দরকার। আর হ্যাঁ, সারা জীবন দিয়াকে নিয়ে খুব খুশিতে থেকো। বেস্ট অফ লাক। এই চিঠিটা পড়ার পর রজত মনে মনে ভাবতে থাকে সেই রাতের কথা, যে রাতে রজত এই রকম একটি ডিসিশন নিয়েছিল। সেদিন রাতে রজত টয়লেট করতে বেরিয়েছিল, আর তখন সঙ্গীতা যে ঘরে থাকে সেই ঘর থেকে একটি কথা কাটাকাটির আওয়াজ রজত শুনতে পায়। তাই সে সঙ্গীতা ম্যাডামের ঘরের জানলার কাছে গিয়ে দাঁড়ায় এবং শুনতে পায় যে সঙ্গীতা কেশরী সাহেবকে বলছে যে পায়েল সুইসাইড করেছে এই স্কুলের ভিতরে, যার সমস্ত প্রমাণ আমার কাছে আছে। তাই তুমি যদি তোমার এই স্কুলের সম্পত্তিটি প্রমোটারের কাছে বিক্রি না করো তাহলে আমি এটি পুলিশের কাছে দিয়ে দেব। কেশরী সাহেব বলে, পায়েল তোমার জন্য মারা গেছে, তুমি যদি ওকে ঠিক সময় মতো হসপিটালে নিয়ে যেতে তাহলে ওই সাদা সিধে সরল মেয়েটি কখনোই মারা যেত না। আর আমি যদি এই জমিটি বিক্রি করে দিই তাহলে অসহায় বাচ্চাগুলোর কি হবে? ওরা কোথায় থাকবে? সঙ্গীতা বলে, আরে একটা অন্ধ মেয়ে মারা গেছে, তাতে এমন কি হয়েছে? এইসব অন্ধ প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে আমার একটুও মাথা ব্যথা নেই, ওরা যেখানে খুশি যাক, আমি চাই শুধু টাকা। কেশরী সাহেব তখন সঙ্গীতাকে বলে, আমি এই জমি বিক্রি করতে পারবো না, তাতে যদি পায়েলের মৃত্যুর জন্য আমাকে জেলও খাটতে হয় আমি খাটব, কিন্তু বাচ্চাদের এত বড় ক্ষতি আমি কখনোই করব না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়, আর সঙ্গীতা অতিরিক্ত নেশা করে শুয়ে পড়ে। এই সময় রজত সঙ্গে সঙ্গে সঙ্গীতার ঘরে ঢুকে পড়ে এবং টেবিলের ড্রয়ার থেকে একটি ইনজেকশন সিরিঞ্জ বের করে তার মধ্যে অতিরিক্ত পরিমাণে ঘুমের ওষুধ মিশিয়ে সেই ইনজেকশন সঙ্গীতা ম্যাডামের শরীরে পুশ করে দেয়, আর এর ফলেই সঙ্গীতা হার্ট অ্যাটাক করে মারা গেছে। রজত এইসব কথা ভাবার পরে তার হাতে থাকা চিঠিটি ছিঁড়ে ফেলে দেয় এবং নতুনভাবে পড়াশুনো করা শুরু করে দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এবার আপনারাই বলুন, দীপক নামে পুলিশ অফিসার যেটা করলো সেটা কি ঠিক করলো নাকি ভুল? আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। খুব শীঘ্রই আবার আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।